আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমার নাকি টাইম ঠিক থাকে না। আহারে আল্লাহ! কি করব ভাই? একেকজনের ঘড়ি একেক রকম। পাশাপাশি ১ দিন ২ দিন দেরি হতেই পারে, তাই না? দর্শক, আমার হাতে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে ১ম খবরটি হলো ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, মুস্তফা খামেনির গোপন পরিকল্পনা পৌঁছে গেছে মার্কিন গোয়েন্দাদের হাতে এবং সিআইএ যে তথ্য ট্রাম্পকে দিয়েছে, ট্রাম্পের ঘুম হারাম। কি সেই তথ্য? পুরোপুরি জানাবো আজকের লাইভ সেশনে। প্রথমেই আমি ভারতের প্রসঙ্গ দিয়ে চলে যাব আমেরিকা প্রসঙ্গে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আয়তনে আমাদের চেয়ে অনেক বড়। তাই তারা সবসময় বড়ত্ব দেখায় আমাদের সাথে, আর আমরা তাদের কাছে ছোট হয়ে থাকি। স্বাধীন বাংলাদেশ থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশে ভারত যা চেয়েছে পরে, হ্যাঁ, বাংলাদেশে তাই হয়েছে। ভারত যাকে চেয়েছে সেই ক্ষমতায় বসেছে। তবে আমরা একটা নির্বাচন নামে খেলা খেলি। সেই নির্বাচনে কে হারে কে জেতে সেটা বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট ঠিক করে দেয়, আর ইস্টাবলিশমেন্ট চলে ভারতের ইশারায়। শুভেন্দু অধিকারী বাংলাদেশকে তিনি বারবারই হুমকি দিয়েছেন, আজকে নতুন নয়। ভারতে অর্থাৎ বাংলাদেশের ওপারে বাংলাদেশের কনসুলেটে হামলার ঘটনা ঘটেছিল এই গেরুয়াপন্থীদের দ্বারা। আপনাদের মনে আছে, ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর। এবং গেল নির্বাচনে, পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মুসলমানদের হাজার হাজার ভোটকে কর্তন করা হয়েছে, অর্থাৎ মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং তৃণমূলকে হারাবার জন্য প্রায় কোটিখানিক ভোটকে এদিক ওদিক করে মাইনাস করা হয়েছে। তবে মুসলমানদের সবচেয়ে বড় ভুলটি পশ্চিমবঙ্গে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ বলি, ভারত বলি, আর কি বলবো, বাংলাদেশ বলি, পাকিস্তান বলি, আমাদের মুসলমানিত্বের একটা প্রশ্ন আছে। যেমন ধরেন, বাংলাদেশে 90% মুসলমান। বুকে হাত দিয়ে বলুন, 90%-এর মধ্যে 10% কি মুসলমান আছে? আমার মনে হয় নাই, কিন্তু সবাই আমরা নামে মুসলমান। তো ভারতে এবার বিজেপিকে অনেক মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে হারাতে। তৃণমূল আবার মুসলমান ভোট নিয়ে প্রচুর 2 নম্বরই করছে। অর্থাৎ এই দুটো দলই, তৃণমূল বলি, কংগ্রেস বলি, বিজেপি বলি, তারা মুসলমানদের ভোট নিয়ে খেলে। কিন্তু মুসলমানরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ বা নিজেরা পাওয়ারফুল হয় না। তারা না কোনো না কোনো দলের দিকে তাকায় থাকে। যেমন ধরেন, বাংলাদেশে হিন্দু, তারা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপিকে ভোট দেবে এবং এই দুটো দলের মধ্যেই তারা তাদের এই ভোটাধিকারকে বিক্রি করে দেবে। তারা ক্ষতি হোক বা লাভ হোক। যেমন বাংলাদেশে হিন্দুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করে কারা? আওয়ামী লীগ। কিন্তু দেখবেন 70% হিন্দু ভোট পায় কিন্তু আওয়ামী লীগ। এবং বাড়িঘর দখল, তাদেরকে রেপ করার মতো ঘটনা, মারধর করার মতো, বাংলাদেশ থেকে যত হিন্দু চলে গেছে ভারতে, ম্যাক্সিমাম দেখবেন যে পেছনে মাসেলম্যান আওয়ামী লীগ বা কিঞ্চিৎ কিছু কিছু ক্ষেত্রে বিএনপিও জড়িত। কিন্তু সবসময় দেখবেন যে এদের শত্রু হয় ইসলামী ব্যক্তিত্বরা। তো এই হিন্দুদের এই একটি ভুল ভারতীয় হয়। ওখানকার মুসলমানরা সংখ্যালঘু বলে তারা তাকিয়ে থাকে বড় দলগুলোর দিকে, তারা নিজেদের প্রার্থীকে স্ট্রং করে না। যেখানে ভারতে কিন্তু প্রচুর মুসলিম আছে এবং তারা কিন্তু নিজেরা পারে, কারণ ভারত স্বাধীনতার পেছনে মুসলমানদের অনেক বড় অবদান ছিল। তো শেষ পর্যন্ত সেই ভারতে বিজেপির মতো একটি উগ্র ধর্মপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় বসছে। দেখেন, বাংলাদেশে বিজেপি ইসলামী দলগুলোকে ক্ষমতায় আসতে দেয় না। সেটা হেফাজত হোক, চরমোনাই হোক, জামাত ইসলামী হোক, খেলাফত হোক। বলে ধর্মভিত্তিক দল যেন ক্ষমতায় না আসে বাংলাদেশে, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী। ভারতে বিগত কয়েক টার্ম কে ক্ষমতায়? নরেন্দ্র মোদীর বিজেপি। এই দলটি কারা? পুরো হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের। প্রশ্ন হলো, হাসিনা যখন বাংলাদেশে ছিলেন, হাসিনার যারা ফিফথ কলামের লোকরা ছিলেন, মানে ভারতীয় বা রয়ের ফিফথ কলামের লোকেরা, তারা কিন্তু বাংলাদেশে ইসলামী দলগুলোকে
কোণঠাসা করতো ধর্মভিত্তিক দল বলে। আজকে তাকায় দেখেন, ভারতে ক্ষমতায় আছে নরেন্দ্র মোদী, এক টার্ম না একাধিক টার্মে ক্ষমতায় আছে, সে কিন্তু এটি ধর্মভিত্তিক দল। তাও কি গেরুয়া শিবির সম্পর্কে আপনাদের জানা আছে তো, আরএসএস একটা ভয়ঙ্কর ডট 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 গোষ্ঠী, তারা কিন্তু ভারতের ক্ষমতায়। এবং বাংলা, যে বাংলাটি পশ্চিমবঙ্গ বলি আমরা, আমাদের প্রতিবেশী দেশ, সে বাংলাটি তৃণমূলের হাতে ছিল, আগে সিপিএম এর হাতে ছিল, সেটি এখন বিজেপি দখল করেছে। বলা হচ্ছে এখানে শেখ হাসিনার ফুল পরিকল্পনা নরেন্দ্র মোদী তার ধার নিয়েছে, নিয়ে নির্বাচনটি করেছে। কিভাবে বিজেপি জিততে পারে তার সমস্ত পরিকল্পনা কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন করে দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনকে যে বলা হয় নিরপেক্ষ, এবার সেটা নিরপেক্ষতা ধ্বংস হয়েছে। সেটা আমি দেখলাম ভারতের বড় বড় তারকারা প্রকাশ্যে এখন কথা বলছেন। রঞ্জিত মল্লিকের স্টেটমেন্ট দেখলাম, দেবের স্টেটমেন্ট দেখলাম, তারা বলছেন যে বাংলা অবশেষে পরাজিত হলো। তো শেষ পর্যন্ত দেখেন যে এই যে আমার এক ভাই আমাকে লিখছে, ভাই আপনি কি জামাতি এজেন্ট? জি ভাইয়া, আমি জামাতি এজেন্ট, বিগত 20 বছর বিএনপির এজেন্ট ছিলাম, এখন জামাতি এজেন্ট। কেন জানেন? আপনারা সবসময় সত্যটা শুনতে অপছন্দ করেন। 54 বছর ধরে আপনার কপালে জুতার বাড়ি খেয়েছেন, আপনার বোন রেপ হয়েছে, আপনার অধিকার কিচ্ছু পান নাই, কিন্তু আপনি দেশপ্রেমিক। দেশপ্রেমিক, সবচেয়ে বড় দেশপ্রেমিক আওয়ামী লীগ। দেশ লুট করে পুরো দেশটাকে খোকলা বানিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে এস আলমের মতো বড় বড় কুমিরেরা, নিয়ে গেছে আওয়ামী লীগের বড় বড় নেতারা। তারপর দেশপ্রেমিক আপনারা। আওয়ামী লীগই 71-এর চেতনার লোক। আওয়ামী লীগের মতো এত বড় চেতনার লোক হয় না। আওয়ামী লীগ দেশে থাকা মানে মুক্তিযুদ্ধে ঘোড়ার আন্ডা হবে। এই মুক্তিযুদ্ধ শব্দটা এত বেশি শুনছি আর ভাল লাগে না। কারণ কি জানেন? প্রকৃত মুক্তিযোদ্ধারা না খেয়ে মরে, আর চোর বাটপাড়া মুক্তিযুদ্ধ সেজে দেশটাকে লুট করে। এই যে ভাই কমেন্ট করছেন, ওই রকম একটা মূর্খ লোক। কি আমাদের পিনাকিদা বলে মূর্খ সোদা। কি সত্য কথা বললে জামাতি এজেন্ট বানাবে, সত্য কথা বললে এনসিপির এজেন্ট বানাবে। সত্য কথা, আগে যখন সত্য বলতাম বিএনপি জামাতের এজেন্ট ছিলাম আওয়ামী লীগের আমলে, এখন যেহেতু একই পথ বিএনপি অনুসরণ করছে আওয়ামী লীগের মতো, এখন সত্য বললেই বিপদ। এই জন্য বাংলাদেশের ভিডিও করা বন্ধ করে দিচ্ছি, কমায় দিচ্ছি, বুঝছেন না? বাংলাদেশের মানুষ তার নিজের ভালো মন্দ যদি না বোঝে, আমরা কথা বলে শত্রু হব কেন? চুপচাপ থাকি ভালো। টাকা পয়সা আছে, খাই দেই, ঘুরি ফিরি, যেটুকু টাকা পয়সা আছে, খুব বেশি আছে বিষয়টা এরকম না। এখন যদি বিএনপির পক্ষে লুটপাট করতে পারতাম, চাঁদাবাজি করতে পারতাম, বড় পদে বসে মাল কামাইতে পারতাম, নিয়োগ প্রক্রিয়া করতে পারতাম, সবাই বলতেন আপনি প্রকৃত মুক্তিযোদ্ধা, আপনি দেশপ্রেমিক। এখন যেহেতু দেশের সত্যটা বলতে হয়, তো বিজেপির মতো একটি ধর্মান্ধ দল ক্ষমতায় বসতে পারে, ভারতের মতো দেশে ক্ষমতায় বসতে পারে, আর সেখানে ধর্মনিরপেক্ষ বা সেকুলার কংগ্রেস কিন্তু ক্ষমতার বাইরে। তাহলে বাংলাদেশে কেন ইসলামী দল ক্ষমতা বসতে পারবে না, যারা ধর্মের পক্ষের লোক? এই প্রশ্নটা করা কি আমাদের স্বাভাবিকভাবে সমীচীন নয়? দেখেন পশ্চিমবঙ্গের অবস্থা কি। বিজেপি জেতার সঙ্গে সঙ্গে ধর্মালয়গুলিতে হামলা হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া বলে অনেক কথা বলতে পারছি না, ভারতের বিরুদ্ধে কথা বলা খুব ডেঞ্জারাস বিষয়। তৃণমূলের উপর ব্যাপক অ্যাটাক চলছে। শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী, যাকে ঘোষণা করা হয়েছে, তিনি বলছেন ধর্ম পরিবর্তন করতে হবে, এখানে মুসলমানদের ধর্ম পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন তিনি। পাড়ায় পাড়ায় বিজেপি গেরুয়ারা লাঠিসোঁটা অস্ত্র হাতে নিয়ে মুসলিম বাড়িগুলোতে হামলা করছে। দেখছেন আপনারা, এটা আমি বলছি না, পুরো গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই দৃশ্যগুলো ভারতে ঘটছে, অথচ সারা জীবন ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে রাজকীয় মোডে আছে, কিন্তু দেখবেন রাজনৈতিক কারণে রণেশের সাথে গণেশের একটা বিরোধ হয়ে গেছে, এখানে বিএনপি বা জামাতকে জড়িত করে আওয়ামী লীগ সুবিধা নিত, ভারতের মিডিয়া সেটাকে সুবিধা নিত। অথচ দেখেন এখন মুসলমানরা নির্যাতিত হচ্ছে, গরুর মাংসের দোকানে আগুন দেয়া হচ্ছে, মসজিদে হামলার ঘটনা ঘটছে। অথচ যুগের পর যুগ ভারত সৃষ্টি হয়েছে মুসলমানদের হাত ধরে, সে মুসলমানদের উপর নির্যাতন করছে ওরা। আর বাংলাদেশকে নিয়ে ওরা মিডিয়া ত্রাস চালায়। বাংলাদেশে এমন কোনো ঘটনা আমাদের চোখে পড়ে না, কিন্তু ওদের গণমাধ্যমে আছে। তো সেই সবচেয়ে উগ্রপন্থী ব্যক্তি শুভেন্দু অধিকারী, আজকে অমিত শাহ তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। খুব বিপজ্জনক। যিনি শেখ হাসিনার পক্ষে চরম আকারে দালালি করেছেন, তিনি বলছেন এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তারেক রহমান নাকি অবৈধ। এই ভারতের দালালি করছে বিএনপি, বুঝতে পারছেন? এই ভারতের। এবং তিনি বলছেন শেখ হাসিনা সম্মানের সাথে শাহজালাল বিমানবন্দরে নামবে।
শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি, বাবা তুমি তোমার দেশকে নিয়ে থাকো, আমার দেশকে নিয়ে নাক গলায় না, আমরা নাক কাটতে জানি। দেখো না ইরানের কাছে কিভাবে ধরা খেয়েছে আমেরিকা, তুমি বড় বলে লাফায়ও না, কখনো কখনো ছোটর হাতে নাক কাটা পড়ে। বাংলাদেশকে নিয়ে মারামারি তোমার একদম উচিত হবে না, তুমি তোমার দেশ নিয়ে থাকো, বাট তোমার দেশে যারা সংখ্যালঘু তাদের উপর নির্যাতন করো না। ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকে, ক্ষমতা সবসময় পরিবর্তনশীল। তোমার দিদি 15.5 বছর ক্ষমতায় ছিল, এখন পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, এটাই রাজনীতি। তো পুরো ভারতের ভেতরে পশ্চিমবঙ্গের দৃশ্য পাল্টে গেছে, পুরো পশ্চিমবঙ্গের দৃশ্য পাল্টে গেছে। মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে হামলা চলছে, ধর্মালয়ে হামলা চলছে, মানুষের উপর হামলা চলছে, বিভিন্ন রকম আগুন সন্ত্রাস চলছে। বিজিবি দেখিয়ে দিচ্ছে ক্ষমতায় আসলে তারা কি করতে পারে। এখন আপনি প্রশ্ন করেন, ইসলামের দলগুলো ধর্মান্ধ নাকি ওরাই ধর্মান্ধ যারা ধর্মের নাম করে মানুষকে বিভাজিত করছে? দর্শক চলে আসি এবার সরাসরি ইরান আমেরিকার পক্ষে। হরমুজ প্রণালী এবং নিউক্লিয়ার, এটি হলো ডোনাল্ড ট্রাম্পের গলার কাটা। কয়েকটি সূত্রের খবর, সিআইএ যে তথ্য ফ্ল্যাশ করেছে আজকে, আমি সকালবেলা আপনাদের দিয়েছি তথ্য, মাথা নষ্ট করার সে তথ্যটি দেখেছেন যে ইরানের হাতে 75% মোবাইল মিসাইল লঞ্চার এখনো অক্ষত আছে, 70% মিসাইল ড্রোন অক্ষত আছে। অর্থাৎ ইরানকে আমেরিকা যে ধাক্কা দিয়েছিল সে ধাক্কা ইরানের কিছু হয়নি, বরং ইরান এখনো তার সকল সামরিক অস্ত্র অক্ষত রেখেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এই খবরটি নিজে গোপন করলেও সিআইএর এই খবরটি পুরো পৃথিবীর গণমাধ্যমে চলে এসছে। তো মূল জায়গাটি হলো আমেরিকা এখন সবচেয়ে বড় টেনশনে আছে ইরানকে নিয়ে। ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালীর মালিক হয়ে গেছে, এখানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা আসলে আর কিছু করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার মূল ফোকাস এখন একটি জায়গায়, 14টি 15টি 20টি যত শর্তই বলেন, একটি জায়গায় ফোকাস, আর সেটি হলো নিউক্লিয়ার। ইসরায়েল আমেরিকা এখন বুঝতে পারছে, মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের পরিকল্পনায় আমেরিকা বা ট্রাম্প এই যুদ্ধে এসে কত বড় ভুল করেছে তার মাসুল এখন তারা দিচ্ছে। কি আলী খামেনি ছিল তাদের জন্য, মানে আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবচেয়ে পজিটিভ একজন ব্যক্তি। আমি কথাটাকে ওইভাবে নিচ্ছি না, আপনারা ওইভাবে নেবেন না। কিরকম? আলী খামেনি তার দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য সবসময় ত্যাগ স্বীকার করেছেন। ইসলামী বিপ্লবের ইরানকে আজকের এই উন্নত ইরানে তৈরি করেছেন। আজকে ইরান যে লড়াই করছে এটার পুরো সবকিছুর মূল ভিত্তি আলী খামেনির হাতে। কিন্তু তিনি নিউক্লিয়ারকে হারাম ঘোষণা করে ইরানকে নিউক্লিয়ারের বাইরে রেখেছেন। কিন্তু ইসরায়েল আমেরিকাকে খুঁচিয়ে খুঁচিয়ে বারবারই এই যুদ্ধে প্ররোচিত করে এই যুদ্ধে নামিয়েছে। কিন্তু এখন আয়াতুল্লাহ আলী খামেনির চলে যাওয়ার পর তার ছেলে মুস্তফা খামেনি ফুল ফোকাস এখন নিউক্লিয়ার বোমা তৈরির দিকে। এটি বিভিন্ন এজেন্সি গোয়েন্দা বাহিনীর তথ্য। ট্রাম্প এখন পাগল হয়ে গেছে কেন জানেন? ট্রাম্প পাগল হয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো আলী খামেনির মৃত্যুর পর এবং তার পুরো টিমের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর এখন যে টিমটি বসছে রাষ্ট্রীয় ক্ষমতা মুস্তফা খামেনির, তারা খুব কট্টর এবং তারা যে কোনো পন্থা নিউক্লিয়ার বোমা তৈরি করবেই। যে কারণে ইরান এখন পর্যন্ত আমেরিকার সাথে যতগুলো আলোচনা করছে নিউক্লিয়ার ইস্যুতে কথা বলতে রাজি না, বলছে নিউক্লিয়ার ইস্যুতে কোনো কথা হবে না, তুমি যত প্রকার আলোচনা করো নিউক্লিয়ার ইস্যু বাদ রাখো। মার্কিন প্রেসিডেন্টের কাছে গোয়েন্দা তথ্য এসছে ইরান ভেতরে ভেতরে নিউক্লিয়ার বোমা তৈরি করছে। কিন্তু কোথায়, এটা ফোর্দোতে, নাতানজে, না ইস্পাহানে জানে না, নাকি এটা ভিন্ন কোথাও সেটাও জানে না। অর্থাৎ ইরানের যে সমৃদ্ধকরণ নিউক্লিয়ার গুলো আছে এটার ঠিক কোথায় আছে এটাও জানে না। আইএইএ তারাও কনফার্ম জানে না যে এটা কোথায় আছে। মুস্তফা খামেনি আক্রান্ত হওয়ার পর, তার বাবার সাথে আহত হওয়ার পর তিনি সিনে আসেননি, অডিও বক্তব্য দেননি, জাস্ট লিখিত বক্তব্য দিচ্ছেন। তাই তার অবস্থানটাও আমেরিকা ইসরায়েল জানছে না। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে তাকে রাখা হয়েছে, তার কাছে কোনো ডিভাইস থাকে না, কোনো ফোন, সেলুলার, স্মার্টফোন কিচ্ছু ইউজ করেন না। তিনি সেই চলে গেছেন খেলাফতের আমলে, হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, কাগজি কলমে, দস্তখতে, সিলমোহরের মধ্যে। কারণ এই কৌশলটি আমেরিকা এবং ইসরায়েলকে টেনশনে ফেলে দিয়েছে। সূত্রগুলো বলছে যে ইরান তাদের সবচেয়ে বড় সম্পদ এখন হরমুজ প্রণালী, এখান থেকে 400-500 বিলিয়ন ডলার তারা আয় করবে। এটি তাদের পুরো রাষ্ট্রের চেহারা পাল্টে দেবে। পাশাপাশি
তাদের যেই ফ্রিজ হওয়া অর্থ এগুলো আমেরিকা ফেরত দেবে। এখন এই যে বড় বড় শর্তগুলো 14টার মতো শর্ত আমেরিকাকে দিয়েছে ইরান, এই শর্ত দিয়ে ইরান আমেরিকাকে ব্যস্ত রাখছে। এতে করে ইরানের অর্থনৈতিক জায়গাটাকে স্ট্রং করবে, কিন্তু ইরানের মূল টার্গেট হলো এখন নিউক্লিয়ার বোমা তৈরি করা। গোয়েন্দা তথ্যগুলো বলছে যে ইরান যে পরিমাণ মিসাইল ড্রোন হারিয়েছে 40 দিনের যুদ্ধে, তার ডবল তৈরি করে ফেলেছে এই যুদ্ধবিরতির মধ্যে। তার মানে এত দ্রুত ইরানের ভেতরে কাজ চলছে। একদিকে তারা তাদের মিসাইল তৈরি করছে, নতুন আদলের মিসাইল তৈরি করছে, পুরনো মিসাইলগুলো যেগুলো ধ্বংস হয়েছে তার ভিন্ন মাত্রা, অর্থাৎ আরো যেগুলো সফল অ্যাটাক চালাতে পেরেছে এগুলো তৈরি করছে, মিসাইল লঞ্চার তৈরি করছে, আধুনিক প্রযুক্তির মিসাইল তৈরি করছে, যেগুলো সফল হয়েছে প্রচুর মাত্রা তৈরি করছে। অর্থাৎ হিসেবে দেখা যাচ্ছে যে ইরান যা কিছু হারিয়েছে যুদ্ধে তা আবার পরিপূর্ণ তৈরি করে ফেলেছে, কিন্তু আমেরিকা পারেনি। নাম্বার 2, তথ্য বলছে মুস্তাফা খামেনির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে নিউক্লিয়ার, এটি একদম চূড়ান্ত পর্যায়ে আছে। মুস্তাফা খামেনি চাচ্ছেন আমেরিকাকে ব্যস্ত রেখে একটা যুদ্ধবিরতি ঘটাবেন। যুদ্ধবিরতি ঘটার পর যখন এই অঞ্চল থেকে আমেরিকা চলে যাবে, ইতিমধ্যে মুস্তাফা খামেনির পক্ষ থেকে আরব রাষ্ট্রগুলোকে একটি মেসেজ দেয়া হয়েছে। সেই মেসেজটায় বলা হয়েছে, হে আরব, তোমরা আফগানের দিকে তাকাও। 20 বছর পর আফগান থেকে আমেরিকানরা চলে গেছে, থাকতে পারেনি। আমেরিকা চলে গেছে, আফগান এখন তালেবানদের হাতে। আজ হোক কাল হোক গালফ থেকে আমেরিকা চলে যাবে, তখন তুমি আর আমি থাকবো, তখন ইরানের হাত থেকে তোমাকে বাঁচাবে কে? আমেরিকা এখন পর্যন্ত আমাদের সব শর্ত মানতে রাজি। যদি আমরা নিউক্লিয়ার ইস্যুতে কথা বলি, ধরে নাও আমেরিকার দাবি আমরা মেনে নিলাম নিউক্লিয়ার ইস্যুতে, তাহলে আমেরিকা গালফ ছেড়ে চলে যাবে। আমেরিকা আমাদের সমস্ত অর্থ ফ্রিজ থেকে মুক্ত করবে, আমাদেরকে হরমুজ ছেড়ে দেবে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, সব আমাদের হাতে চলে আসবে। তখন তোমরা কি করবা? তোমাদেরকে বলছি তোমরা ভাই হয়ে পাশে থাকো, কিন্তু তোমরা এক আরবের উপর, তোমরা আমেরিকার উপর যে ভর করে আছো, এটা তোমাদেরকে সবচেয়ে বড় বিপদে ফেলবে। কারণ আজকে হোক আর কালকে হোক আমেরিকা চলে যাবে, তখন আমাদের সামনে তোমরাই থাকবা, তখন আমরা কি করব? মুস্তাফা খামেনির টার্গেট, এই যুদ্ধ শেষ হবে, আমেরিকা গালফ থেকে চলে যাবে, একটা সার্টেন টাইম পর হঠাৎ করে পৃথিবী দেখবে ইরানের একটি পারমাণবিক পরীক্ষা। সেই পরীক্ষা শেষে আমেরিকার কিচ্ছু করতে পারবে না, নিষেধাজ্ঞা দেবে, থোড়াই কেয়ার। হরমুজ থেকে যা 400-500 বিলিয়ন ডলার আসে, তার ওই আমেরিকান নিষেধাজ্ঞা কিছু যায় আসে। কারণ ইরান তো সোনার, কি বলে যে সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেছে। হরমুজ ইরান আর ছাড়বে না, মরে গেলেও ছাড়বে না, মানে ছাড়বেই না। এটার জন্য যা করতে করবে, এবং ইরানের অর্থনীতি এই যুদ্ধের যা ক্ষতি হচ্ছে তার কয়েক গুণ উপরে এখন উঠে যাবে। এখন আসেন, ইসরায়েল এবং আমেরিকা পড়ে গেছে টেনশনে যে কোনো ভাবে মুস্তাফাকে শান্ত করে নিউক্লিয়ার গুলো ফেরত চায়। আমেরিকা বলছে তোমার যা লাগে সব দিব, প্রয়োজনে তোমাকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিব, নিউক্লিয়ার আমাদের ফেরত দাও। ইরান বলছে এই ইস্যুতে কথা বলতে রাজি না আমি, কারণ আমেরিকা বুঝে গেছে এই নিউক্লিয়ার সমৃদ্ধকরণ, নিউক্লিয়ার এগুলো বোতলের মধ্যে ঢুকে গেছে, এই বোতল এখন বোমা হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ে আছে। মুস্তাফা খামেনি বা আইআরজিসি বা ইরানের এস্টাবলিশমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, তাদের যদি মুস্তাফা খামেনি মারাও যায়, তারপরে নেতা যদি মারাও যায়, যেই মারা যাক, ইরানের এখন প্রধান চিন্তা একটাই, নিউক্লিয়ার বোমা তৈরি করা। কারণ নিউক্লিয়ার বিহীন ইরান বারবারই আক্রান্ত হবে। নিউক্লিয়ার বিহীন ইরান মধ্যপ্রাচ্যে সবসময় আমেরিকা ইসরায়েলের টার্গেট হবে। তাই তারা যে ক্ষতি তারা হয়েছে তাদের রাষ্ট্রের, তাদের সুপ্রিম কমান্ডার, তার পরিবার, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, পরমাণু বিজ্ঞানীরা, যাদেরকে এই পর্যন্ত আমেরিকা ইসরায়েল মেরেছে, এই বিশাল ক্ষতির একটি কি বলবো ট্রিটমেন্ট হলো পারমাণবিক তৈরি করা। কারণ ইরান এই পারমাণবিক তৈরি না করে তাদের প্রচুর বিজ্ঞানীদের হারিয়েছে, সুপ্রিম লিডারকে হারিয়েছে, তার স্ত্রী, নাতি, পুতি, সন্তান, জামাই সব হারিয়েছে। আইআরজিসির বিমান বাহিনীর প্রধান, গোয়েন্দা প্রধান, নৌবাহিনীর প্রধান, বহুত গুরুত্বপূর্ণ সেনা অফিসারকে হারিয়েছে। কিন্তু ইরান নিউক্লিয়ার তৈরি করেনি তখন। এখন ইরান বলছে যে বাঁচতে হলে আমাদের নিউক্লিয়ার তৈরি করতে হবে, এর বিকল্প কোনো পথ খোলা নাই। সো পুরোপুরি নজরটি এখন মুস্তাফা খামেনির নিউক্লিয়ার তৈরির দিকে, এবং ইরান আমেরিকাকে মোকাবেলা করার জন্য তার যত রকম প্রস্তুতি আছে, এবং ইসরায়েল কি বলে রাশিয়া এবং চীনও চাইতেছে যে ইরান এটা করুক। কারণ রাশিয়া এবং চীনের মিত্র হিসাবে ইরান যদি নিউক্লিয়ার সমৃদ্ধে বা নিউক্লিয়ারের মালিক হয়, শক্তি আরো বেড়ে যাবে। কারণ এখানে অক্ষ আর পক্ষের খেলা চলছে,
কোন পক্ষ কোন অক্ষ কত দুর্বল বা কতটুকু শক্তিশালী সেটা পৃথিবীর নিয়ন্ত্রণ হাতে নেওয়ার একটি কৌশল। তো এখন এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কালকে রাতে আমি আপনাদের কাছে সকালে আপডেট দিয়েছি, যারা দেখেনি মিস করছেন, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধকাল রাতে এক দফা হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষের উপরে ড্রোন মিসাইল অ্যাটাক চালিয়েছে ব্যাপক আকারে। আমেরিকা গোপনে হরমুজ প্রণালী দিয়ে বন্দর আব্বাসে প্রবেশের চেষ্টা করে, তখন ইরান তাদের 3টে জাহাজের উপর ব্যাপক মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালায়, আগুনও ধরে যায়। তারপর দুই পক্ষের মধ্যে থেমে থেমে ব্যাপক ফাইট চলে এবং দুই দেশের মধ্যে ফাইটের পর আমেরিকা ওই স্থান থেকে আবারও পালিয়ে যায়, ইরান আবারও সেখানে সফল হয়। তো সবকিছুর মধ্যে যে পাওয়া গেছে তথ্যটি, আমেরিকা মূলত ইরানের একটা দুর্বল পয়েন্ট খুঁজতেছে, কিন্তু কাল রাতে আক্রমণ করে আমেরিকা বুঝতে পারছে যে ইরান আসলে অতন্ত্র প্রহরী, তারা জেগে আছে, তাদের ঘুমিয়ে নেই। তারা জানে শত্রু কোন সুযোগটা কাজে লাগাতে পারে। একটা সুয়ের মতো ছোট্ট ফুটো পাইলে সেখান থেকে তারা ঢুকে বড় কিছু হয়ে যাবে। তো সেই সুযোগটা ইরান আমেরিকাকে দিতে চাচ্ছে না। তো এই পরিস্থিতিতে আমেরিকার যারা মিত্র, তাদেরকে আমেরিকা বা ট্রাম্প বারবারই বলছে ইরান যা চায় সব দিব, তাদের 14টি শর্ত মানতে রাজি, শুধু নিউক্লিয়ার আমাদের দিয়ে দাও। এখন এই নিউক্লিয়ার গলার কাটা হয়ে গেছে আমেরিকার জন্য, কারণ ইরান নিউক্লিয়ারের যেই অবস্থা এই মুহূর্তে আছে বা যে তথ্য আমেরিকার কাছে আছে, তাতে করে ইরান খুব অল্প সময়ের মধ্যে বা ইতিমধ্যে মালিক হয়ে গেছে অথবা মালিক হয়ে যাবে নিউক্লিয়ার বোমার। বাট পরীক্ষা নিরীক্ষার সময়টা হয়তো বলা যাবে, যেমন ইসরায়েল আজও পরীক্ষা চালায়নি, কিন্তু নিউক্লিয়ার মালিক ইরান, সেই পলিসিও নিতে পারে। তো এইসব কারণে আমেরিকা এখন সবচেয়ে বড় টেনশনে আছে, কারণ এই যুদ্ধ আমেরিকাকে কিছু দেয়নি, বরং এই যুদ্ধ ইরানকে অনেক কিছু দিয়েছে। এই যুদ্ধে ইরান নিউক্লিয়ার তৈরির চূড়ান্ত পর্যায়ে, এই যুদ্ধে ইরান তার অর্থনীতির পঙ্গু দশা থেকে বেরিয়ে আসার জন্য হরমুজকে সোনার ডিম পাড়া হাঁস হিসেবে পেয়েছে। তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে, নিষেধাজ্ঞা শুধু নয়, তার ফ্রিজ হওয়া অর্থ পাওয়ার পথে। এবং প্রতিবেশী অর্থাৎ মধ্যপ্রাচ্যে ইরান জানান দিতে পেরেছে নিজেকে, যে আমেরিকাকে ধোলাই দিয়ে, যে তোমার আমেরিকা বাপ তোমাকে বাঁচাতে পারবে না, বাপ ডাকলে আমাকেই ডাকো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।